নতুন দল নিবন্ধনের যাচাই বাছাই শেষ। এনসিপি সহ ৮৩ দলকে আরো ১৫ দিন সময় দিল ইসি। ভোটার হতে ৪৮,০০০ প্রবাসীর আবেদন। আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ বিএনপির। কে কাকে লাল কার্ড দেখাবে জনগণই সিদ্ধান্ত নেবে বলছেন দলের নেতারা। বৈঠকের পর বৈঠক করেও সংসদে উচ্চ কক্ষ নিয়ে একমত হতে পারছে না দলগুলো। ব্যর্থ হলে দায় কমিশনের, একার নয় বললেন আলী রিয়াজ। মিটফোর্ড হত্যায় নারায়ণগঞ্জে আরো একজন গ্রেপ্তার। ৬ মাসে প্রতিদিন গড়ে ১১ খুন বেড়েছে ধর্ষণ, নির্যাতন। আইনের প্রয়োগ না থাকায় দায়ী বলছেন বিশ্লেষকরা। এবং আওয়ামী লীগের করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। দুর্যোগ মোকাবেলায় ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন ক্রয় কমিটিতে। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। নতুন দল নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই শেষে তথ্যে ঘাটতি থাকায় এনসিপি সহ অন্তত ৬০টির বেশি দলকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ১৫ দিনের সময় দিচ্ছে নির্বাচন কমিশন। আগামীকালই তা পাঠানো হবে। ১০ জুলাই ইসির ৮ম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয় বলে জানায় কমিশন। এতে আরপিওর শর্ত অনুযায়ী যে দলগুলোর তথ্যে ঘাটতি নেই তাদের জেলা পর্যায়ের কার্যক্রম শুরু করার কথা জানায় ইসি। বাকিদের ১৫ দিনের সময় বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত সময় দিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে প্রথম মেয়াদে ৬৫টি দল এবং দ্বিতীয় মেয়াদে ১৪৪টি দল নতুনভাবে নিবন্ধনের আবেদন করে। একই সাথে আরপিও শর্ত বিবেচনা শেষে দলগুলোকে নিবন্ধন সহ প্রতীক দিতে সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। প্রবাসী থেকে ভোট দিতে ৯টি দেশ থেকে এখন পর্যন্ত ৪৮,০৮০ জন ভোটার হতে আবেদন করেছেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ১৫ তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে, কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সব কিছু রেডি হয়ে আছে। আমি যেই প্রসেসগুলো বললাম এগুলো সব রেডি হয়ে আছে। আমাদের যারা জনবল যাবে তাদের ভিসাও হয়ে আছে। শুধুমাত্র ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। এই বৃহস্পতির মধ্যে যদি আমরা পাবলিক আইপিটা পেয়ে যাই, আমাদের জনবল যাওয়ার পরে ১০-১২ দিন লাগবে। সো আমরা এখনো আশাবাদী যে এ মাসের মধ্যে এটা হয়ে যাবে। কে কাকে লাল কার্ড দেখাবে জনগণই সেই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের বিচার চায়। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এটি জাতির অর্জন, এটি সবার সম্মিলিত অর্জন। সেটিই যাতে ওই দিনের আলোচ্য বিষয় হবে এবং সেই দিন ওটা আমরা ইনশাআল্লাহ যাতে সবার জাতির সামনে তুলে ধরতে পারি, যেটি আমাদের সামগ্রিক ঐক্যবদ্ধ অর্জন। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। এর ব্যতিক্রম হলে দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে নিয়ে অপ্রীতিকর বক্তব্য দেয়া এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক আলোচনায় তিনি একথা বলেন, তারেক রহমানকে নিয়ে অশুভ উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করার অপচেষ্টা করছে, যা রুখে দেয়া হবে। নব্য ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। বৃহত্তম রাজনৈতিক দলকে আপনারা আন্ডারস্টিমেট করেন না। অনুগ্রহ করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যান। দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হোক,
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের সংবাদপত্রের স্বাধীনতা এগিয়ে যাক, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাক, দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলায় অবস্থান করছেন এনসিপি নেতারা, সেখানে সমাবেশ করছেন তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, এর আগের সংবাদে যখন আপনি যুক্ত হয়েছিলাম দেখছিলাম একটি সড়ক যাত্রায় আপনারা ছিলেন। এখন এনসিপির নেতাকর্মীরা কোথায় অবস্থান করছে আর দিনব্যাপী আর কি কি কর্মসূচি রয়েছে? গালিব, কিছুক্ষণ আগে ভোলার বাংলা স্কুল মোড়ে যে প্রেস ক্লাব চত্বরে জুলাই আন্দোলনের যে মহানায়করা রয়েছেন, কেন্দ্রীয় মহানায়ক এবং জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক বা সমন্বয়করা রয়েছে, তারা যে পদযাত্রা বা পথসভা দুটি সম্পন্ন করেছেন। কিছুক্ষণ আগে যে আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে কিন্তু এই যে পথসভা শেষ হয়েছে। কিন্তু এখন তারা বক্তব্য এবং পথসভা শেষ করে কিন্তু যে সকল যে নিহত স্বজনরা রয়েছে, বিশেষ করে ভোলায় ৪ই আগস্ট পুলিশের গুলিতে নিহত হওয়া যেই নিহত জসিম রয়েছে তার পরিবারের দিকে যাচ্ছেন, সেখানে কবর জিয়ারত এবং তার স্বজনদের সাথে কথা বলবেন। তারপরই কিন্তু বিকেলে বরিশালে তাদের এই পথসভা এবং পথসভা রয়েছে। সেই উদ্দেশ্যে কিন্তু লাহারার বরিশালের ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরিযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে যেই পথসভা হয়েছিল যেখানে নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে ঘুষমুক্ত, চাঁদাবাজ মুক্ত। তারা যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন ভোলার সাধারণ মানুষের মাঝে এবং এনসিপি নেতাকর্মী মাঝে। আপনার কিছু জানিয়ে রাখি, আজকে ভোলা প্রায় দুপুর 2টা নাগাদ ফেরিযোগে বরিশাল থেকে শতাধিক নেতাকর্মী তাদের সাথে ভোলা 7 উপজেলার যেই নতুন কমিটি হয়েছে, কমিটির যে সদস্যরা রয়েছেন, এছাড়াও কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই এনসিপির পথযাত্রা এবং পথসভায় কিন্তু অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় যে সকল জুলাইয়ের যে মহানায়করা রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির যেই সমন্বয়করা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে এক নজর দেখার জন্য কিন্তু উৎসুক জনতা কিন্তু এই ভোলার যে প্রেস ক্লাব চত্বরে যেই পথসভা সমাবেশ হয়েছিল সেখানে কিন্তু জমিয়েছে। কিন্তু আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই ভোলা শহরে বাংলা স্কুল সদর ফিজার মার্কেট সহ অলিগলি প্রায় প্রতিটি স্থানে কিন্তু ভোলা যে নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘুরেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তাদেরকে সচেতন করেছেন এবং আগামীর বাংলাদেশ এবং স্বাধীন সার্বভৌম ঘুষ চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ হবে এমনটাই প্রত্যাশা দিয়ে আসছেন কিন্তু দিয়ে গেছেন বলে কিন্তু পথসভা। এর পাশাপাশি কিন্তু এর পরপরে কিন্তু যেই পথসভা হয়েছিল সেখানে যেই সাধারণ মানুষ এবং এনসিপি নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু বলেছেন যে ভোলা যেহেতু অপার গ্যাস এবং বিদ্যুৎ সমৃদ্ধ একটি জেলা, এখানে শিল্প ইন্ডাস্ট্রি সহ ভোলাকে একটি শিল্প ইন্ডাস্ট্রি নগরী হিসেবে গড়ে তোলার কিন্তু প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন তারা যদি ক্ষমতা আসতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং উন্নতশীল জেলা হিসাবে পরিণত হওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। অথচ বলা যায় যে ভোলায় এই কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে সাধারণ মানুষ এবং এনসিপি নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস এবং আনন্দ বিরাজ করছে বলে আমরা দেখেছি। এছাড়াও যেই আপনাদেরকে জানাতে চাই যে ভোলার যেই নৌবন্দর রয়েছে সেখানে কিন্তু পথসভা এবং পদযাত্রা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলার বাংলা স্কুল মোড় থেকে সর্বশেষ তথ্য। দেশব্যাপী পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আজকে ভোলায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চকক্ষ নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। উচ্চকক্ষ নিয়ে কয়েক দফা বৈঠকে একমত না হওয়ায় আগামী রোববার সিদ্ধান্ত দেবে ঐকমত্য কমিশন। বেলা 11টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় 14তম বৈঠক শুরু হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংবিধান সংশোধন নিয়ে দিনব্যাপী আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের শুরুতেই ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে। সময় স্বল্পতা বিবেচনায় দলগুলোর পূর্বের অবস্থান পরিবর্তন করার আহ্বান জানান তিনি। বলেন,
অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সকলে মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। তবে বৈঠকে পূর্বের অবস্থান থেকে সরে আসেনি রাজনৈতিক দলগুলো। নিম্নকক্ষের সংসদ সদস্যদের অনুপাতে উচ্চকক্ষ চায় বিএনপি সহ কয়েকটি দল। অন্যদিকে কমিশনের প্রস্তাব অনুযায়ী সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একমত জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। নিম্নকক্ষের প্রতিচ্ছবি উচ্চকক্ষে দেখতে চায় না বলে নেতারা নানা যুক্তি তুলে ধরেন। একটা দল সংখ্যানুপাতিককে না চাইলে বৈষম্য হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির। সময়ের স্বল্পতার কারণে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা যতটা প্রত্যাশিত অগ্রগতি ততটুকু অর্জন করতে পারছি না। যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলে মিলে ব্যর্থতা হবে, সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, আমরা তার অংশীদার হয়েছি মাত্র। এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে। 2/3 মেজরিটিতে সংবিধানের যে কোনো বিধান সংশোধন করার বিধান আছে। এখানে একটা বিধান আছে যে আর্টিকেল 142 অনুসারে সংবিধান কিভাবে সংশোধিত হবে সেটা ওখানে বলা আছে। তার মধ্যে বলা আছে যে সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 ইটসেলফ, এখানে যদি কোনো সংশোধনী আসে, পরিবর্তন আসে, সেটা পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা গণভোটে দিতে হবে। সেই গণভোটের বিধানটা এই জন্য রাখা হয়, এই যে যেমন প্রস্তাবনা সংবিধানের একটা মৌলিক বিষয়, এবং আর্টিকেল 8 হচ্ছে সে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 হচ্ছে এটা রাষ্ট্রপতি সংক্রান্ত, 56 প্রধানমন্ত্রী সংক্রান্ত সংসদীয় ব্যবস্থা থাকবে কি থাকবে না এই সংক্রান্ত, এবং 142 হচ্ছে যেভাবে সংবিধান সংশোধিত হয় সেই বিধান সংক্রান্ত। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো চেঞ্জ আসতে হয় তাহলে সংবিধানে উল্লেখ করা আছে এগুলো আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য। এখানে আমি প্রস্তাব করেছি আমরা যেহেতু আরো শক্তিশালী অবস্থা করতে চাই যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারে যেন হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিইনস্টেট হয়েছে বলা যায়, যেহেতু হাইকোর্টের ভার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ নামে আপনারা যেটা জানেন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন যেখানে আছে এটা আবার রিইনস্টেট হয়েছে। তবে সেটা আরো আপিল হবে, এবং যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছিল, জাস্টিস খায়রুল হক সাহেব এটাকে অ্যাবলিশ করে দিয়েছিল, সেটা আবার এখন রিভিউতে আছে। তা আমরা ধরে নিচ্ছি এটা জনগণের পক্ষে রায় হবে। মানে আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলেছি, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে জনগণের পক্ষে রায় না আসে যেটা রিভিউতে আছে, তারপরও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার 14তম দিনের বৈঠক শেষের কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত ছিলাম। রক্তের দাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত আর দেয়ালে যে ইতিহাস লেখা হয় তার আজ 1 বছর। 24-এর এই দিনে ছাত্রলীগের হামলার শিকার হয় কয়েকশো শিক্ষার্থী। রণক্ষেত্রে পরিণত হয় হলপাড়া, ভিসি চত্বর সহ আশপাশের এলাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসে কেউ কেউ। তবে সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করা হয়। আরো জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দিক বিদিক ছোটাছুটি, রক্ত, অসহায়ত্ব আর অপমান। 15 জুলাই 2024। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়, যা আগে প্রত্যক্ষ করেনি কখনো। সেদিন বিকেলে ভিসি চত্বরে লাল বাস নয়, যেন অপেক্ষায় ছিল জলাতঙ্ক। ছোপ ছোপ রক্তের দাগ দিয়ে ফুটপাতাল দেয়ালে লেখা হয় নয়া ইতিহাস।
মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকার ট্যাগিংয়ের উত্তরে আগের রাতে ফুঁসে ওঠা বিক্ষোভে কেঁপে ওঠে স্বৈরশাসকের মসনদ। উত্তাপ ছড়ানো রাত শেষে তাই সকালটা ছিল থমথমে। দুপুরে ডাকা দুই পক্ষের কর্মসূচি ঘিরে হঠাৎই বাধে হট্টগোল। খবর আসে হলগুলোতে আটকে রাখা হয় আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের। তাদের ছাড়াতে গিয়ে প্রথম উত্তেজনা ছড়ায় হলপাড়ায়। ইট পাটকেল নিক্ষেপ আর লাঠির লড়াই নৃশংসতায় রূপ নেয় তৎকালীন ছাত্রলীগের নগ্ন হামলায়। ভিসি চত্বর, মল চত্বর ও হলপাড়ায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। সেদিন জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে আসেন সলিমুল্লাহ হলের রায়হান। আমার মাথায় 9টা সেলাই লেগেছে, হ্যাঁ, মাথা ইন্টারনাল ভিতরে যে ভেইন কেটে গেছে সেখানে সেলাই লেগেছে, আর মাথায় এই দিকে সেলাই করতে পারে না, এগুলো থেত লেগেছে, হ্যাঁ, জাস্ট ব্যান্ডেজ করে দিয়েছে, আলাদা আলাদা 3টা ব্যান্ডেজ ছিল। আমরা তো নারীদের প্রতি একটু সংবেদনশীলতাটা দেখাই, ছাত্রলীগে এই ন্যূনতম মানবিকতাটা সংবেদনশীলতাটা দেখাই নাই নারীদের প্রতিও। তো আমি ওদেরকে আসলে সেভ করার চেষ্টা করছিলাম, যার জন্য ওরা আমাকে আরো বেশি টার্গেট করে। বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও। নিজ ক্যাম্পাসে বহিরাগতদের এমন হামলা নারীর মর্যাদা ও জাগরণের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে এখনো। ছাত্রলীগের নৃশংসতা থেকে বেঁচে ফেরা সানজিদা তরুণীর চোখের নিচের ক্ষত যেন মোছার নয়। ওরা আমাদেরকে লক্ষ্য করে ইট ফিকতেছিল, একটা ইট এসে আমার মুখের উপর পড়ে, যেটা হচ্ছে আমার চোখের নিচটাতে লাগে, আমার চোখের একটা চশমার কাঁচ ভেঙে যায়, গভীর একটা ক্ষত হয়ে যায় ওই জায়গাটা থেকে। তো আমি নিজের হাত তুলে যে নিজের মুখটা প্রোটেক্ট করব ওইটুকু জায়গা ছিল না, কারণ অল্প জায়গার মধ্যে ওরা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছিল। আমার সামনে দুটো মেয়েকে ওরা হচ্ছে লাঠি দিয়ে মারছে এবং জিজ্ঞেস করছে, আর কোনোদিন তোর আন্দোলনে আসবে, আর কোনোদিন আসবে? মহানগরের ছাত্রলীগের গুন্ডাগুলো এনে, বহিরাগত এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটা করে এবং আমিও তার মধ্যে একজন আহত। এবং আমার তখনকার অনুভূতি ছিল যে হয়তো আজকেই আমাদের শেষ দিন। উত্তরপাড়ার হলগুলোতে ছাত্রলীগের হামলার পর প্রথম তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা, এবং এই হল গেটেই ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে 4 থেকে 5 ঘন্টা সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। পরবর্তীতে এই হল দখলে নেয় আন্দোলনকারীরা এবং বলা হয় এই শহীদুল্লাহ হল থেকেই প্রথম ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। ছাত্রলীগকে 15ই জুলাই এই হল থেকে বিতাড়িত করার পরে অন্য হলও আমাদের সাথে হইতেছে একত্রতা প্রকাশ করে এবং অন্য হলের যত ছাত্রলীগ নেতা এবং হইতেছে তাদের কর্মী আছে সব রুম ভেঙে তাদেরকে বের করে দেয়। ওনাদের সাথে যারা ছাত্রলীগ করতো, আমাদের হলের যে ভাইয়েরা ছিল, তাদের পর্যন্ত ওরা আক্রমণ করছে। তো এরপরে তো আর ওদের পাশে থাকা আমাদের কোনো প্রশ্নই আসে না। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুনরায় হামলার শিকার হয়। এমন নৃশংসতার খবর ছড়িয়ে পড়লে হলগুলোতে ওঠে নবজোয়ার। ছাত্রলীগের অনেকেই পদত্যাগ করে যোগ দেন আন্দোলনকারীদের সাথে। আমার রুমমেট তো ওই দিনেই হচ্ছে পা ভাঙছিল টিএসসিতে, ছাত্রলীগ থেকে পদত্যাগ করছিল, এই কারণে ওরা থানায় নিয়ে গেছে, জেলে ছিল প্রায় 7-8 দিন। যারে আমরা বড় ভাই হিসেবে ওই সম্মানটুকু দিলাম, সেই আমাদের আমাদের লাঠিচার্জ করছে বা আমাদের উপরে হামলা করছে। তো ট্রিটমেন্ট চলা অবস্থায় আমাদেরকে যে সকল ডাক্তাররা আমাদের চিকিৎসা দিয়েছিল তাদের উপরে কিন্তু সন্ত্রাসী ছাত্রলীগ তাদের উপরে হামলা চালায় এবং আমাদের আহত শিক্ষার্থীদের উপরেও হামলা চালায়। যুদ্ধ বিধ্বস্ত এলাকাতেও হচ্ছে হসপিটালে রোগীদের উপর হামলা করা হয় না, কিন্তু আমরা দেখলাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুনরায় হামলা করে একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে রাজনৈতিক কর্মী, নয়া বন্দোবস্তে এমন পুনরাবৃত্তি চায় না কেউই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার হয়েছে। গেল রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছুয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়নের বালিয়া গ্রামে নান্নুর মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার 6 নম্বর আসামি। ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগের মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন হচ্ছেন নান্নু। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। গেল বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে কোতোয়ালি থানায়
19 জনের নামে মামলা করেন নিহতের বোন। চলতি বছরের 6 মাসে খুন হয়েছে 1930 জন, প্রতিদিন গড়ে 11 জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় 12,000, এর মধ্যে ধর্ষণই আছে 2,744টি। যদিও সরকার বলছে অন্য বছরের তুলনায় অপরাধ বাড়েনি, এত সহিংসতার জন্য রাজনৈতিক অস্থিরতা ও আইনের প্রয়োগ না থাকাকে দায়ী করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। গেল 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। দোকান থেকে টেনে নিয়ে হেলমেট দিয়ে প্রথমে মাথায় আঘাত করে, পরে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনা নিয়ে দেশ জুড়ে তোলপাড়। রোববার সিলেটের কাজির বাজারের পাশের একটি চায়ের দোকানে কর্মচারী রুমন নিহত হন। চা দিতে দেরি হওয়ায় কথা কাটাকাটি নিয়ে রুমনকে ছুরি মেরে হত্যা করা হয়। আর সোমবার ময়মনসিংহের ভালুকায় মা ও 2 সন্তানকে গলা কেটে বাসার ভেতরেই হত্যা করে রেখে যায় দুর্বৃত্তরা। ঢাকা শহরে প্রতিদিনই পাওয়া যাচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ। এছাড়া খালে, নদীতে, সড়কের পাশে মিলছে মানুষের মরদেহ। কিছু ঘটনায় কেউ কেউ গ্রেফতার হলেও বেশিরভাগ হত্যাকাণ্ড থেকে যাচ্ছে আলোচনার বাইরে। হচ্ছে না তদন্ত, নেই মামলার অগ্রগতিও। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে চলতি বছরের 7 মাস ধরে প্রতিদিন গড়ে খুন হচ্ছে 11 জন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 1930 জন। জানুয়ারিতে 294, ফেব্রুয়ারিতে 300, মার্চে 316, জুনে সর্বোচ্চ 334 জন খুনের শিকার হয়েছেন। প্রতি মাসে মহামারীর আকার ধারণ করছে হত্যাকাণ্ড। দেশের সব থানায় মামলার সংখ্যা থেকে এই চিত্র ফুটে উঠেছে। সবচেয়ে বেশি খুন হচ্ছে ঢাকা মহানগরে, এরপরেই চট্টগ্রাম অঞ্চলে বেশি খুনের ঘটনা ঘটছে। এছাড়া কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ করে বিবস্ত্র করার দৃশ্য তোলপাড় হয় দেশ জুড়ে। 6 মাসে সারা দেশে 11,008টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় 3,000 ধর্ষণের ঘটনাও রয়েছে। দেশে হত্যাকাণ্ড কেন বাড়ছে, নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিরতায় হত্যাকাণ্ড বাড়ছে। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেইখানে পরমত সহিষ্ণুতার কোনো জায়গা নেই। একে অন্যের রাজনৈতিক আদর্শের প্রতি সহনশীল শ্রদ্ধাবোধ প্রদর্শন, এটা আমাদের কালচারে গড়ে ওঠে না। ফলে আপনি এই হত্যাকাণ্ডগুলোর অনেকগুলোর পেছনে দেখবেন যে রাজনৈতিক কারণ আছে। এই অস্থিরতা কিছুটা রোধ করা যায় যখন মানুষের আইনের শাসন থাকে, কিন্তু বাংলাদেশে তো আইনের শাসনের ঘাটতি আছে প্রচণ্ড রকমের। সেখানে ন্যায় বিচার, সুবিচার, সেটারও ঘাটতি আছে। আমরা তো একটা অন্তর্বর্তীকালীন অবস্থার মধ্যে আছি, সেটার মধ্যে এই অন্তর্বর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে এটার প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। সমাজে হানাহানি বেড়ে যাচ্ছে, মানুষ সহিংস হয়ে উঠছে। এত সংঘাত বাড়ছে কেন, এমন প্রশ্নের জবাবে মনোবিজ্ঞানী অধ্যাপক মেহজাবিন হক বলেন, অপরাধকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করায় মানুষ দিন দিন হিংস্র হচ্ছে। যখন তারা দেখবে যে ভালো কাজে পুরস্কৃত হচ্ছে না, বরং মন্দ কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। কেন আকর্ষণ বেশি? কারণ মন্দ কাজ করে দেখা যাচ্ছে তাকে সবাই হুজুর হুজুর করছে, তাকে ভয় পাচ্ছে, সে আরেকজনের জিনিস কেড়ে নিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। যে কোনো অস্থির সময় দেখা যায় যে মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো থাকে ওগুলি বের হয়ে আসার সুযোগ পায় বেশি। মানুষের শুভ জায়গাগুলো, শুভ যে মানবিক গুণাবলীগুলো আছে, এগুলিকে বের করে আনার উপর জোর দেয়। এদিকে বিগত বছরের তুলনায় অপরাধ বেড়েছে এমন দাবির সঙ্গে একমত নয় সরকার। 2020 সাল থেকে 2025 সালের জুন পর্যন্ত পরিসংখ্যানও তুলে ধরেছে সরকার। সেখানে দেখা যায় 2020 সালের 6 মাসে খুন হয়েছে 3,539 জন, আর 2024 সালের 6 মাসে খুন হয়েছে 4,114 জন। জাহিদ হাসান, এখন, ঢাকা। বাংলাদেশকে ক্ষুদ্র একটি দেশ হিসেবে বিবেচনা না করতে দাতা সংস্থা সহ বহির্বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অর্থনীতি ধারণার চেয়েও বড় বলে জানান তিনি। সকালে দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সাক্ষাৎ করতে এলে
একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অর্থনীতি এগিয়ে নিতে এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন জোহানেস জুট। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জোহানেস জুট সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। আলোচনার সময় জুট বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থনের কথা জানান। 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশে, ভুটান এবং নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথা স্মরণ করে তিনি বলেন, ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যাপক প্রচেষ্টা তাদের অনেক, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং বিষয় মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। দেশব্যাপী প্রশাসনের নির্লিপ্ততা ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দল। একই দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হচ্ছে। দুই জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের দুই সহকর্মী। নয়াপল্টনে আছেন সহকর্মী জাহাদ মাহমুদ, এছাড়াও চট্টগ্রামে আছেন শোয়েব রহমান। শুরুতে জাওয়াদ, আপনার কাছে আসতে চাই, জানতে চাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কি বলতে চাচ্ছেন এবং সেখানে উপস্থিতি কেমন দেখছেন? গালিব, বৃষ্টি হচ্ছে আর কি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যদিও সকাল থেকেই আবহাওয়া খুব খারাপ, কিন্তু তার মধ্যে আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এই নয়াপল্টনে এসে জড়ো হয়েছে। তারা যেই দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল পূর্ব এখন একটি সমাবেশ হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। তারা যদি বলতে চাচ্ছেন মূলত এই যে দেশব্যাপী এক ধরনের অরাজকতা অবস্থা তৈরি হয়েছে সেটির বিরুদ্ধে তারা কথা বলছেন এবং তারা বলছেন যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি আসলে অবনতি হয়েছে, যার ফলে এই ধরনের একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে বা তার প্রতিবাদেই তারা এখানে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশ করছেন। কিন্তু তাছাড়াও আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে যখন মিটফোর্টের ঘটনায় বিএনপির নাম চলে আসে, যখন এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে, তখন সারা দেশব্যাপী কিন্তু এক ধরনের প্রতিবাদ সেটি নেওয়া হয় এবং এর জেরেই বিভিন্ন ক্যাম্পাস, বিশেষ করে বুয়েট, কুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিএনপি এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তারপরেই বিএনপি মূলত এই ধরনের কর্মসূচি নিয়ে হাতে নিয়েছে, যদিও গতকালকে ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি তারা করেছে এবং আজকে স্বেচ্ছাসেবক দল এই নয়াপল্টনেই সেটি করছে। তারা যেটি বলতে চাচ্ছে যে অন্যায়কারী বা যদি কোনো সন্ত্রাসী সেটি নির্দিষ্ট কোনো দলের নয় এবং সেই জন্য তাকে শাস্তি পেতে হবে বা বিএনপি সাংগঠনিকভাবে সেই ব্যবস্থা নিচ্ছে বা তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করছে। কিন্তু তারপরেও বিএনপির বিরুদ্ধে কিংবা তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো সেটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই দলের এবং দলের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা দেখছেন সেটিকে এবং এর প্রতিবাদে মূলত তারা আজকে এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করেছেন। বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ পরে হয়তো শেষ হবে এবং এখানে এখন মূলত কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের মধ্যে কিন্তু এক ধরনের, যখন এক বছর পরে এখন এখানে একটি 5ই আগস্ট পরবর্তী জাতীয় ঐক্যের দেখার বিষয় ছিল, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিএনপি এবং বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল জামাত একটি মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং তার প্রেক্ষাপটে আসলে এই যে এখন রাজনৈতিক একটি উদ্ভূত পরিস্থিতি সেটি তৈরি হয়েছে এবং তারা বলছেন এটি হলেও হয়তোবা অদূর ভবিষ্যতে সেটি দ্রুতই কেটে যাবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নয়াপল্টনে বিএনপির স্বেচ্ছাসেবক দলের সমাবেশ থেকে সবশেষ। যাওয়াদ, এবারে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। সেখানকার চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের মহানগরের নেতাকর্মীরা জড়ো হয়েছেন চট্টগ্রামের নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। শোয়েব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি তো জানাবেনই, সেই সঙ্গে কর্মসূচির বিস্তারিত এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কি দাবি জানাচ্ছেন এখান থেকে? বিকেল 3টার আগে থেকেই কিন্তু এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামের জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগরীর স্বেচ্ছাসেবক দলের যে 30টি থানা এবং 30টি ওয়ার্ড এবং 15টি থানা রয়েছে সেই ওয়ার্ড এবং থানাগুলোর নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং এর মধ্যে কিন্তু জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণের নেতাকর্মীরা
জড়ো হয়েছেন এখানে। এর মধ্যে কিছুক্ষণ পরেই তারা তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলও শুরু করবেন। এখানে আমরা দেখেছি নেতাকর্মীরা এরই মাঝে খণ্ড খণ্ড বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তারা সাম্প্রতিক যে ঘটনাবলী এবং সেই ঘটনাবলীকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে যে ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং সেই অপপ্রচারের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের জবাব হিসেবে মূলত বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো কিন্তু দেশব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করছে এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা দেশে স্বেচ্ছাসেবক দল তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই কর্মসূচি তারা পালন করছেন এবং এখান থেকে তারা বলছেন যে দেশে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই গণতন্ত্রকে রক্ষা করা এবং গণতন্ত্র যাতে সঠিক পথে পরিচালিত হয়, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা যায়, সেজন্য সেই লক্ষ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠন কাজ করছে। কিন্তু একটি চক্র তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করে সেই দায়ভার বিএনপির উপর চাপিয়ে বিএনপির যে ভাবমূর্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি তারা ক্ষুণ্ণ করছেন এবং সেই অপপ্রচার বা সেই চক্রান্ত যারা করছে তাদেরকে জবাব দিতে হবে এবং তারা বলছেন যে তাদের এই অবস্থান কিংবা বিক্ষোভ মিছিল সেই জবাবেরই একটি অংশ এবং এটি তাদের প্রতি এক ধরনের বার্তা যে তারা যদি তাদের যে অপপ্রচার এবং অপকৌশল রয়েছে, অপরাজনীতি রয়েছে, তারা বলছেন বিএনপি নেতারা বা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলছেন সেগুলো যদি তারা বন্ধ না করেন সেই ক্ষেত্রে কিন্তু তারা রাজপথে নামতে বাধ্য হবেন বলে কিন্তু জানিয়েছেন এবং তারা বলছেন যে দেশকে শান্তিপূর্ণ রেখে, সহাবস্থানপূর্ণ রেখে এবং গণতন্ত্র উত্তরণের জন্য তারেক রহমান যেই বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টার কাছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সেভাবে যাতে সরকার কার্যক্রম এগিয়ে নিয়ে যায় সেই আহ্বানই কিন্তু এখানকার নেতারা জানিয়েছেন। কালিম, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। আওয়ামী লীগের করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে সরকার, এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এদিকে দুর্যোগ মোকাবেলায় মজুদ বাড়াতে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে কমিটি। আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা দরে মাসে 30 কেজি করে চাল পাবে 55 লাখ পরিবার, যা 6 মাস পর্যন্ত দেওয়া হবে। আরও জানাচ্ছেন আজহার লিমন। উন্নয়নের নামে একদিকে বিদ্যুতের সক্ষমতার প্রচার, অপরদিকে এ ব্যবসায় একনায়ক তৈরি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তথ্য বের হচ্ছে, গেল 1.5 দশকে বিদ্যুৎ খাতে যে 3.5 লাখ কোটি টাকার ব্যয় হয়েছে, সেখানে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যখন বিদ্যুতের বিভিন্ন খাতে অর্থ সাশ্রয়ের উদাহরণ তৈরি হচ্ছে, তখন মঙ্গলবারের ক্রয় সংক্রান্ত সভায় উঠে আসে বিদ্যুতের চুক্তি পুনর্মূল্যায়নের ইস্যু। অর্থ উপদেষ্টা বলেন, অসম চুক্তি পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে আইনি সহায়তার অনুমোদন করেছে কমিটি। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল, চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা ইস্যু করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। সচিবালয়ে একই সঙ্গে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি বৈঠক হয় একই সময়ে। এই বৈঠকে সিদ্ধান্ত হয় বন্যার পূর্ব প্রস্তুতি হিসাবে 4 লাখ টন চাল আমদানি করবে সরকার, বাকি 5 লাখ টন চাল আনার অনুমতি দেওয়া হবে বেসরকারি আমদানিকারকদের। আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে এখানে আমরা প্রতিটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। ক্রয় সংক্রান্ত সভায় গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের জন্য বরাদ্দ অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি কমার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে নানান রোগ ব্যাধি। সেবা দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিজিবি। এদিকে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন করেছে পরশুরামের বাসিন্দারা। আরও জানাচ্ছেন সুলাইমান ডালি। ফেনীর পরশুরামের ধনিকুণ্ডার ধোপাপাড়া পুরো এলাকাটি বিধ্বস্ত, ঘরবাড়ি মিশে গেছে মাটির সাথে। পরার কাপড় ছাড়া আর কিছুই নেই বাসিন্দাদের। কিছুই নেই, কি বলতাম, এক ফ্যামিলি কি না থাকে, কিছুই নেই আমাদের।
শুধু কাপড়টা নিয়ে আর মেয়েরা লয়ে বাঁচতে পারছি। আমাদের ঘর বাড়ি সব নিয়ে নিয়েছে, চেয়ার টেবিল কিছুই না, আমাদের পড়ালেখার জিনিসও নাই, সব গেছে বাবু, কিছু নাই। ও ঘর ঢুকলে করতে নাকবেন। বন্যার এমন দগদগে ক্ষত ফুলগাজী পরশুরাম উপজেলায়। পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পরিস্থিতি উত্তরণে 1200 মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে বিজিবি। বন্যা পরবর্তী যে সকল রোগগুলো হতে পারে, যেমন হচ্ছে ডায়রিয়া, তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, তারপরে হচ্ছে বিভিন্ন চুলকানি বা আমরা যেটাকে ডার্মাটাইটিস বলি, বা আর এইসব রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। 2 জন ডক্টর রয়েছে, মেডিকেল বিশেষজ্ঞ সহ, তো এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে আমাদের কাছে। আমরা আশা করছি যে এখানে 1000 থেকে 1200 রোগী আসবেন। তো এই প্রিপারেশন আমাদের আছে এবং আমরা এদেরকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র এবং সাথে সাথে ঔষধ সরবরাহ করার ব্যবস্থা করেছি। এদিকে ফেনীর উত্তরের কয়েক লক্ষাধিক মানুষের ভোগান্তির জন্য মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর নরবরে বাঁধ দায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। তীরে টেকসই বাঁধ ও নদী খননের দাবিতে পরশুরামের রাস্তায় নেমে প্রতিবাদ করেছে 55টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয়রা। সাময়িক ত্রাণ কিংবা সহায়তা নয়, বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধের দাবি তাদের। বেড়িবাঁধের যে বিষয়টি আসছে, এটা বারবার ভেঙে যাচ্ছে কোনো রকমে কাজ করার কারণে। তো আমরা চাই এই টেকসই একটি বেড়িবাঁধ। ফেনীতে 25-এর এই বন্যায় প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিল। সোলাইমান ডালিম, এখন ফেনী। তিস্তা ঘিরে কাজের মহাপরিকল্পনা এই বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সৈয়দপুর বিমানবন্দরে 2 দিনের রংপুর সফরের শুরুতে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ও চীন 2 দেশেরই সম্মতি লাগবে বলে মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা। গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক। আমাদের পরিকল্পনাটা চূড়ান্ত করেছি। তিস্তা থেকে চাইনিজ পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে আপনারা জানেন যে এখানে মাঠ পর্যায়ে 5টা আলোচনা হয়েছে। এখন বিশেষজ্ঞ পর্যায়ে একটা আলোচনা হবে 17 তারিখে। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে পারি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আবাসন সংকট দূর করতে ইউনিট 2 স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এছাড়া নৈতিক শিক্ষা প্রদানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। নারী কয়েদিদের সমস্যার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে একজন নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া কয়েদিদের সাথে ডিজিটাল পদ্ধতিতে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এছাড়া কারাগারে ধর্ম মন্ত্রণালয় উপাসনালয় কক্ষ স্থাপন করবে বলেও জানান তিনি। গাদাগাদি করে থাকতে হয়, আবাসন সুবিধাটা কম। আরেকটা যদি 2 করা যায় তাহলে আবাসন সমস্যা যেটা আছে এটা সমাধান হয়ে যাবে। উপাসনালয় নাই, এটা মুসলমানদের জন্য নাই, হিন্দুদের জন্য নাই। 100-150-200-এর মতো হিন্দু আছে, বাকিগুলো মুসলমান, বৌদ্ধ। তো অন্ততপক্ষে একটা কক্ষ যদি নামাজের জন্য, হিন্দুদের উপাসনালয়ের জন্য আলাদা করে রাখা হয়, তা আমার মন্ত্রণালয় এগুলো সহায়তা করবে। জেলখানার ভিতরে সংশোধনের জন্য নৈতিকতা, মূল্যবোধ এগুলো যাতে জাগরণ ঘটে, অপরাধ প্রবণতা যাতে হ্রাস পায়, এরকম আমরা টাইম টু টাইম, মাসে সপ্তাহে আমরা এরকম লেকচারের ব্যবস্থা করি ভিতরে। আন্তর্জাতিক প্রসঙ্গ, আরও একটি সফল মহাকাশ অভিযানের পালক নিজেদের মুকুটে যোগ করল চীন। মঙ্গলবার দেশটি উৎক্ষেপণ করেছে তিয়ানঝো 9 কার্গো মহাকাশ যান, যা তিয়ানগং মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 5:34 দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েংচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি। লং মার্চ 7Y10 রকেটের মাধ্যমে এই কার্গো যানটি মহাকাশে পাড়ি জমায়। মাত্র 10 মিনিটের মধ্যেই মহাকাশযানটি রকেট থেকে আলাদা হয়ে সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
খেলার খবর, অনূর্ধ্ব-20 নারী সাব চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে 1 গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ, তবে দ্বিতীয়ার্ধে এখনও খেলা শুরু হয়নি বৃষ্টির কারণে। সর্বশেষটা জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। যদি ম্যাচ এভাবেই শেষ হয় তাহলে ফুটবলের নিয়ম কি বলছে? পয়েন্ট কি পাবে বাংলাদেশ, কিংবা এই যে পয়েন্ট কিংবা সমীকরণে গ্রুপ, এই যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে যে খেলাটি হচ্ছে, কি সমীকরণ দাঁড়াতে পারে? গালিব যেমনটি বলছিলেন, প্রথমার্ধ শেষে কিন্তু এখনও খেলা মাঠে গড়েনি। 45 মিনিট অর্থাৎ ম্যাচ শেষের যে 15 মিনিট বিরতি থাকে, সেই বিরতির পরে আরও 30 মিনিট কিন্তু ম্যাচ কমিশনার সহ রেফারিরা যারা আছেন তারা সর্বমোট 45 মিনিট পরে মাঠ পরিদর্শন করেছেন এবং এখনও তারা মাঠে আছেন। তারা মাঠ পরিদর্শন করছেন এবং তারা খুঁটিয়ে কিন্তু দেখছেন যে আসলে মাঠে খেলা সম্ভব হবে কিনা, এবং ম্যাচ যদি বাতিল হয় সেক্ষেত্রে সাফের যে নিয়ম সেই অনুযায়ী রেজাল্ট কি হবে তারা এখন অপেক্ষা করবেন কিনা তারা কিন্তু এখনও জানাননি। কারণ আমরা আশা করছি যে ম্যাচ পরিদর্শন শেষে একটি অফিসিয়াল কোনো বিবৃতি আসবে সাফের পক্ষ থেকে, কারণ যেহেতু সাফ এটির হোস্ট এবং তারা যে নিয়ম তৈরি করেছেন সেই অনুযায়ী সব কিছু তারা করবেন। এবং আজকে যদি খেলা না হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, কারণ তারা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। আজকে বাংলাদেশের তৃতীয় ম্যাচ থেকে ইতিমধ্যেই তারা 12টি গোল আদায় করেছে, সাথে 3টি গোল কনসিড করেছে, অর্থাৎ গোল ব্যবধান যদি দেখা হয় সেখানেও তারা এগিয়ে আছে। এবং টুর্নামেন্টের 4টি দলের মধ্যে যে আরেকটি দল আছে শিরোপা প্রত্যাশী আমরা যদি বলি, সেটি কিন্তু নেপালের বিপক্ষে কিন্তু গত ম্যাচে বাংলাদেশ জিতেছে। এবং আজকের যে সন্ধ্যার সময় যে ম্যাচটি আছে, এই ম্যাচটি পণ্ড হলেও পরবর্তীতে যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে নেপালের যে ম্যাচ সেটি নিয়েও কিন্তু একটি শঙ্কা থেকে যাবে এবং সেই ক্ষেত্রে ম্যাচটি পরবর্তীতে আবার নতুন করে মাঠে গড়াবে কিনা এই বিষয়ে কিন্তু এখনও কোনো কিছু জানানো হয়নি। কিন্তু এই মুহূর্তে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে আছে, কারণ তারা ইতিমধ্যেই পূর্ণ 6টি পয়েন্ট তারা তুলে নিতে পেরেছেন এবং একই সাথে তারা নেপালের বিপক্ষেও জয়লাভ করেছে। কারণ রাউন্ড রবিন লিগ শেষে যদি যে টুর্নামেন্টের যে নিয়ম সেই অনুযায়ী রাউন্ড রবিন লিগ শেষে যদি পয়েন্ট ব্যবধান সমান হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমে মুখোমুখি যে জয় পরাজয়ের হিসেব সেটি দেখা হবে এবং পরবর্তীতে গোলের হিসেবটা দেখা হবে। এবং সেক্ষেত্রে ভুটান তুলনামূলক কম শক্তিশালী দল এবং যেভাবে বাংলাদেশ শুরু করেছিল, যদি মাঠ কর্দমাক্ত না থাকতো সেক্ষেত্রে হয়তো বা আরও প্রথমার্ধ শেষে আরও বেশি বড় ব্যবধান আমরা দেখতে পেতাম। কিন্তু শুরু থেকেই দেখেছি দুই দলের খেলোয়াড়রাই কিন্তু এই মাঠে খেলতে যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছে এবং শুরুতে বাংলাদেশ একটি গোল পেলেও তাদের অনেকগুলো আক্রমণ সেগুলো কিন্তু ডি বক্সের বাইরে অ্যাটাকিং থার্ড যেটিকে বলা হয় সেখানে গিয়ে আটকে গেছে কাদায়। এবং আমরা খেলোয়াড়দেরকে দেখেছি, আমাদের যে অধিনায়ক তাকেও দেখেছি কিছুক্ষণ হালকা ইনজুরিতে পড়তে এবং পরবর্তীতে হয়তোবা তাকে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল কোচের। এবং সেই ক্ষেত্রে আফিদা খন্দরকে আমরা দেখেছি যে মাঠের বাইরে গা গরম করছেন। এবং এই ম্যাচে কিন্তু বাংলাদেশ গত যে ম্যাচ ছিল নেপালের বিপক্ষে তাদের সাথে 8টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন এবং সেখানে আজকে গত ম্যাচের 8 জনের যে 3 জন আছেন তারাও মূলত আজকে কিন্তু পরীক্ষামূলকভাবে ভুটানের বিপক্ষে যেহেতু কম শক্তিশালী দল ভুটান, সেখানে পরীক্ষামূলকভাবে নতুন খেলোয়াড়দেরকে নতুন মুখকে বাজিয়ে দেখতে চেয়েছিলেন বাংলাদেশের কোচ পিটার বাটলার, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি। কারণ মাঠের যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, মাঠে বল নিজেদের স্কিল দেখানোর কিন্তু কোনো সুযোগ এই মাঠে নেই। বারবার দু দলই চেষ্টা করেছে সর্বাত্মকভাবে যেন তাদের অর্ধে বল না আসে। যদিও ম্যাচের 7ম মিনিটেই বাংলাদেশ গোল লিড পায় এবং সেখান থেকে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের খেলা এই মুহূর্তে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে, সে খবরই জানাচ্ছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এখন বিকেলে শিরোনামগুলো আরেকবার। নতুন দল নিবন্ধনের যাচাই বাছাই শেষ, এনসিপি সহ 83 দলকে আরো 15 দিন সময় দিল ইসি। ভোটার হতে 48,000 প্রবাসীর আবেদন। আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ বিএনপির, কে কাকে লাল কার্ড দেখাবে জনগণই সিদ্ধান্ত নেবে বলছেন দলের নেতারা। বৈঠকের পর বৈঠক করেও সংসদে উচ্চ কক্ষ নিয়ে একমত হতে পারছে না দলগুলো। ব্যর্থ হলে দায়ী কমিশনের একা নয় বলেন আলী রিয়াজ। মিটফোর্ড হত্যায় নারায়ণগঞ্জে আরো 1 জন গ্রেপ্তার, 6 মাসে প্রতিদিন গড়ে 11 খুন। বেড়েছে ধর্ষণ নির্যাতন, আইনের প্রয়োগ না থাকায় দায়ী বলছেন বিশ্লেষকরা।
এবং আওয়ামী লীগের করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। দুর্যোগ মোকাবেলায় 4 লাখ টন চাল আমদানির অনুমোদন ক্রয় কমিটিতে। এ ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।